হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। কিছুদিন আগে সায়েন্সের একটা নোটস দেওয়া হয়েছিল, যেটা আমি নিজে তৈরি করেছিলাম আমার পরীক্ষার সময়, এবং সেটা সমস্তই একদম এনসিইআরটি, মানে এনসিইআরটি ভিত্তিক, মানে এনসিইআরটি ক্লাস দেখে আমি এটা নিজে তৈরি করেছিলাম। তো সেই নোটসটা আপনারা কীভাবে পড়বেন সেটা আমি একটু আজকে বলবো, কারণ এখানে সবগুলো আছে, সব কিন্তু পড়ার দরকার নেই। তো কোনগুলো পড়বেন একটু বলে দিই আমি। এটা বিশেষ করে যারা সায়েন্সে পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কমন পেয়েছি, আমি নিজে কমন পেয়েছি, বিশেষ করে ফিজিক্সটা কমন পেয়েছি অনেকটা। তো আপনারা পড়বেন, আশা করছি যারা সায়েন্সের তারা পড়বেনই। যারা জেনারেল সায়েন্সের জন্য যে 8 নাম্বার আসবে তার জন্য পড়তে চান, তারাও কিন্তু পড়তে পারেন। আমি বলে দিচ্ছি কোনগুলো পড়বেন, সবগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, প্রথমে শুরু করে দেখেন ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আছে, স্কেলার কোয়ান্টিটি আর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার রাশি, ভেক্টর রাশি খুবই গুরুত্বপূর্ণ। সায়েন্সে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এখান থেকে এক নাম্বার আশা করছি পাবেন। ঠিক আছে, খুব ভালোভাবে পড়ে নেবেন যে কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে মান আছে, দিক নেই। আর ভেক্টর রাশি মানে মান এবং দিক মানে উভয়ই আছে। তো এটা বিশেষ করে উদাহরণটা পড়বেন, বিশেষ করে মানে একদম মুখস্থ করতে হবে, কারণ দুটো একসাথে মানে এদের যে 5টা অপশনের জন্য সমস্যা, যে একদম মানে অ্যাকিউরেট জানলে আপনি উত্তর করতে পারবেন। তো এটা ভালো করে পড়বেন। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে এককবিহীন যে রাশিগুলো আছে এটাও একটু দেখবেন, পারমাণবিক গুরুত্ব এবং আপেক্ষিক গুরুত্ব, এটা দেখবেন একটু। এরপর হচ্ছে নিউটনস ল অফ মোশন, নিউটনের যে সূত্র আছে, 3টে সূত্র আছে, 3টে সূত্র একদম ভালোভাবে পড়বেন। নিউটনস যে মানে ল অফ ইনার্সিয়া আর ল অফ গ্যালিলিও এটাকে বলে, হ্যাঁ। একটা হচ্ছে ল অফ মোশন, যেটা মানে ফার্স্ট ল। এটা এভরি অবজেক্ট উইল রিমেন অ্যাট রেস্ট ওয়ার ইন ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। এটার অর্থ হচ্ছে, আপনারা জানেন সবাই, যে বাহ্যিক বল মানে প্রযুক্ত না হলে কোনো বস্তু স্থির স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। তো এটা মানে কি দেয়, কি পড়বেন এখান থেকে। আচ্ছা, এই যে লটা আছে, এটা কিন্তু জাড্ডো বা ইনারশিয়ার সংজ্ঞাটা আমরা এই ল থেকে পাই। ঠিক আছে, এটা পড়বেন যে জাড্ডো কোথা থেকে, ইনারশিয়াটা কোথা থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে ফার্স্ট ল থেকে। তারপরে ইনারশিয়াটা 3 প্রকার হয়, এটা পড়বেন। একটা হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট, ইনারশিয়া অফ মোশন, ইনারশিয়া অফ ডিরেকশন। তো কোনটা কি একটু পড়বেন। এখানে দেখুন, ইফ এ মুভিং কার সাডেনলি স্টপস দ্য পারসন সিটিং ইন ফলস ফরওয়ার্ড। ইনারশিয়া অফ মোশন, এটা হচ্ছে ইনারশিয়া অফ মোশন। যদি একটা গাড়ি মানে হঠাৎ স্থির হয়ে যায়, মানে চলমান গাড়ি হঠাৎ বন্ধ করে দিল, তাহলে কী হবে, যে মানুষটা সামনের দিকে ঝুঁকে যাবে। এটা হচ্ছে ইনারশিয়া অফ মোশন। আর কার্পেটে যে আমরা মানে কিছু বাড়ি দিয়ে আপনার যে ধুলোগুলো আমরা বের করি, সেটা হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট। ঠিক আছে, তো এই উদাহরণগুলো একটু মনে রাখবেন। পরমাণুর ব্যাস মাপা হয় ফার্মি এককে, এবং এটা পড়বেন। এক অ্যানস্ট্রম সমান কত বা এক ফার্মি সমান কত, এখানে সব দেওয়া আছে, দেখবেন, একটু দেখবেন, এগুলো পড়তে হবে এগুলো। নেক্সট আমরা দেখব সেকেন্ড ল। সেকেন্ড ল সম্পর্কে পড়তে হবে। আচ্ছা, সেকেন্ড ল থেকে আমরা কী জানতে পারি, যে বলের সংজ্ঞা জানতে পারি। ডেফিনেশন অফ ফোর্স আমরা জানতে পারি হচ্ছে সেকেন্ড ল থেকে। আর এসআই ইউনিট বলের হচ্ছে নিউটন। থার্ড ল হচ্ছে ফর এভরি অ্যাকশন ইজ দেয়ার অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আর এখানে দেখুন অ্যাপ্লিকেশনটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে, যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অলওয়েজ অ্যাক্ট অন দ্য ডিফারেন্ট বডিজ। আচ্ছা, অ্যাপ্লিকেশন কি, থার্ড লর অ্যাপ্লিকেশন রিকয়েলিং অফ গান আর রকেট প্রোপালশন। একদম মানে খুবই ভালোভাবে মনে রাখবেন, মানে এটাই দেয়। ঠিক আছে, তাহলে রিকয়েলিং অফ গান আর রকেট প্রোপালশনগুলো হচ্ছে থার্ড লর অ্যাপ্লিকেশন। এটা গেল। লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, এই যে এটা একটু পড়বেন। এটা একটা ভেক্টর রাশি, কারণ এর মান এবং দিক দুটোই আছে। আর এটা হচ্ছে প্রোডাক্ট কার, মাস এবং ভেলোসিটি প্রোডাক্ট, ভর এবং ভেলোসিটি ভর। আচ্ছা, ইউনিটটা পড়বেন কেজি, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই হেভি বডি হ্যাজ দ্য লার্জার লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, যদি বস্তুর আয়তন মানে বস্তুটা যদি বেশি বড় হয়, তাহলে তার লিনিয়ার মোমেন্টাম বেশি হবে। আচ্ছা, এগুলো পড়ে দেবেন একটু। আচ্ছা, তার সঙ্গে আচ্ছা এটাও পড়বেন একটু। ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্সেস দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম রিমেন্স কনজার্ভড, দিস ইজ কল্ড কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা পড়বেন।
অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা এই দুটো এই মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা কিন্তু এর থার্ড লর একদম সেম, যে অ্যাপ্লিকেশন রকেট প্রপালশন এবং রিকয়েলিং অফ গান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে পড়বেন একদম। এরপরে হচ্ছে ঘাত সম্পর্কে বলেছে, ঘাত সম্পর্কে একটু অ্যাপ্লিকেশানগুলো একটু পড়বেন, ঘাতের অ্যাপ্লিকেশানগুলো ইম্পালসটা এটা পড়বেন। অ্যাপ্লিকেশানগুলো, এ ক্রিকেটার লোয়ার হিজ হ্যান্ডস ওয়াইল ক্যাচিং এ বল, যখন একটা ক্যাচ মানে বল ক্যাচ করে একটা প্লেয়ার, তখন কিন্তু সে মানে একটু নিজের দিকে হাতটা টেনে নেয়, না টানলে কিন্তু ওর বেশি আঘাত পাবে বা বলটা মিস করতেও পারে। কার্স বাসেস স্কুটার্স আর প্রোভাইডেড উইথ সকার, সকার দেওয়া হয় কারে বা এগুলো একটু দেখবেন, এটা হচ্ছে সব কিন্তু ইম্পালসের এগুলো অ্যাপ্লিকেশান, এগুলো একটু পড়বেন। তারপরে হচ্ছে ফ্রিকশান, খুবই গুরুত্বপূর্ণ, ফ্রিকশন থেকে একটা এক্সাম্পল আছে সেটা পড়বেন। আচ্ছা, ফ্রিকশন থেকে পড়বেন হচ্ছে আচ্ছা দুই ধরনের ফ্রিকশন হয়, এই উদাহরণ পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, শুধু এই দুটো উদাহরণ মনে রাখবেন যে রোলিং ফ্রিকশন কামস ইনটু প্লে হোয়েন টু বডিজ রোল অন ইচ আদার, দুটো একসঙ্গে যখন মানে ঘুরছে তো সেক্ষেত্রে কিন্তু রোলিং ফ্রিকশনটা কাজ করে। ইন এ বল বিয়ারিং, বল বিয়ারিংয়ে যেটা হয়, তাহলে রোলিং ফ্রিকশন কোথায় দেখা যায়, বল বিয়ারিংয়ে, মনে রাখবেন, ওই এক্সাম্পল মনে রাখবেন শুধু। স্লাইডিং ফ্রিকশন যেটা হচ্ছে কামস ইনটু প্লে হোয়েন টু বডিজ অ্যাকচুয়ালি স্লাইড ওভার ওয়ান অ্যানাদার, একটার উপর একটা বস্তু স্থির আছে আর একটা বস্তু যখন ওর প্রতি যা স্লাইড করে আসছে তখন সেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, তো এটাও মনে রাখবেন। স্লাইডিং ফ্রিকশনটা কি আর হচ্ছে ওই রোলিং ফ্রিকশনটাকে, এটা মনে রাখবেন ব্যাস। তারপরে হচ্ছে ওয়ার্ক থেকে পড়বেন বিশেষ করে এর মানে এইগুলো, এই যে ইউনিট পড়বেন, এসআই ইউনিট কি জুল বা নিউটন মিটার, আর দ্বিতীয় শেখা হচ্ছে আর্ক বা ডাইন সেন্টিমিটার। আর ডাইমেনশনাল ফর্মুলাটা হচ্ছে মাত্রা হচ্ছে কি ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এগুলো একটু মনে রাখবেন। পজিটিভ ওয়ার্ক ডান হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য ডিরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড, এগুলো একটু দেখবেন, এখানে দেওয়া আছে। জিরো ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট, জিরো ওয়ার্কটা কি, যখন পারপেন্ডিকুলার থাকে, এই কোশ্চেনটাই দেয় পরীক্ষায়। জিরো ওয়ার্ক ডান ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অর either of two is zero. আচ্ছা, if a person is holding a heavy weight but is not moving, scientifically he is not doing any work, তো এই উদাহরণটা মনে রাখবেন। তারপর এনার্জিটা পড়বেন, এনার্জির এককগুলো পড়বেন। দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি, যে এসআই ইউনিট এটাকে পড়বেন। আচ্ছা, এখান থেকে একটু পড়তে হবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটা কি, যে ইফ ইজ দ্য ডিউ টু দ্য ভার্চু অফ মোশন যদি হয় সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর পোটেনশিয়াল বস্তু যদি স্থির থাকে তাহলে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটা মনে রাখবেন। পোটেনশিয়াল মানে বস্তু স্থির আছে আর কাইনেটিক মানে বস্তু চলমান আছে, এই দুটো কথা মনে রাখবেন তাহলেই হবে। তারপর হচ্ছে এনার্জি ট্রান্সফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 1 নাম্বার আশা করছি পাবেন, যারা সায়েন্সে পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, এখান থেকে কিন্তু 1 নাম্বার পাবেন এই জায়গাটা থেকে আশা করছি। হিট ইঞ্জিনে কী হয়, হিট এনার্জি টু মেকানিক্যাল এনার্জি, সোলার সেল কী হয়, সোলার এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, মাইক্রোফোনে কী হয়, সাউন্ড ইলেকট্রিক্যাল, লাউড স্পিকারে কী হয়, ইলেকট্রিক্যাল টু সাউন্ড, মানে কিসে চেঞ্জ মানে শক্তি যে পরিবর্তন সেইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে ভালো করে পড়বেন এগুলো, ঠিক আছে, সবগুলো এখানে আছে, একবার দেখে নেবেন। তারপর হচ্ছে পাওয়ার, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক বাই এ বডি ইজ কল্ড পাওয়ার, এটা হচ্ছে এসআই ইউনিট হচ্ছে ওয়াট বা জুল সেকেন্ড, আর 1 কিলোওয়াট সমান হচ্ছে 3.6 × 10⁶ জুল, এটা মনে রাখবেন। তারপরে পড়ার দরকার এখানে, আচ্ছা গ্র্যাভিটেশন সম্পর্কে যে সূত্রটা আছে সেটা একটু পড়বেন, জি স্মল জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি m1m2/r², কোনটা কি একটু দেখবেন। আচ্ছা, ইট ইজ দ্য উইকেস্ট ফোর্স বাট ইজ এ লং রেঞ্জ ফোর্স, এটা মনে রাখবেন একটু। আর এখান থেকে জি এর মানটা দেখবেন, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, জি এর মানটা একটু দেখতে হবে। ভ্যারিয়েশন অফ এইটা পড়তে হবে, যে ভ্যারিয়েশন অফ দ্য ভ্যালু অফ জি এর মান যে কীভাবে পরিবর্তন হয় এইটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, হোয়েন উই গো অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থ দ্য অ্যাক্সেলারেশন গোজ অন ডিক্রিজ, যখন আমরা পৃথিবী থেকে উপরের দিকে উঠি তখন হচ্ছে জি এর মান কমতে থাকে। 2 নম্বরটা হচ্ছে অন গোয়িং বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ গ্র্যাভিটি গোজ অন ডিক্রিজ অ্যান্ড বিকামস জিরো অ্যাট দ্য সেন্টার, আমরা যদি এই পৃথিবীপৃষ্ঠ থেকে নিচের দিকে নামতে যাই তাও কিন্তু যে জি এর মান কমতে থাকবে, এবং যখন সেন্টারে চলে যাবে তখন কিন্তু জিরো, তাহলে সেন্টারে জি এর মান হচ্ছে জিরো, এটা মনে রাখবেন।
ডিক্রিজিং দ্য রোটেশনাল মোশন অফ দ্য আর্থ ভ্যালু অফ জি ইজ ইনক্রিজ। আচ্ছা, এই যে মানে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কিন্তু জি এর মান কমে সম্ভবত। ডিক্রিজিং দ্য রোটেশনাল, আচ্ছা যাই হোক, এই প্রথম কথাটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও মনে রাখবেন, when we go from the equator towards the pole value of g goes increase, এই কোশ্চেনটাও দেয়। যখন আমরা ইকুয়েটার থেকে পোলের দিকে যাই বা নিরক্ষরেখা থেকে যখন মেরু অঞ্চলের দিকে যাই তখন কিন্তু জি এর মানটা বৃদ্ধি পাই, ঠিক আছে, কারণ ইকুয়েটার আর পোলের ক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু কম বেশি আছে, হ্যাঁ, এই জন্য এটা হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে if the earth is rotation about its own axis, then at the equator the value of g increases and consequently the weight of the body increases there. The value of g is maximum at the surface of body, এটা গুরুত্বপূর্ণ, মানে জি এর মান মানে সারফেসে কিন্তু ম্যাক্সিমাম, সারফেস থেকে যত উপরে যাবে তাও কমবে, নিচে গেলে তাও কমবে এবং সেন্টারে জিরো হয়ে যাবে। ওয়েট, আচ্ছা নেক্সট এটা গেল। এরপরেও গুরুত্বপূর্ণ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, এটা যারা সায়েন্সে পরীক্ষা দেবেন 9-10 তাদের জন্য খুবই ভালো একটা নোটস। মানে আমি পরীক্ষায় একদম হুবহু কমন পেয়েছি অনেকগুলো, আমি প্রায় 17 থেকে 18টা কোশ্চেন অ্যান্সার করতে পেরেছিলাম, মানে ফিজিক্সের 25টা থাকে তার মধ্যে। তো ওইটা অনেক হেল্প হয়েছে অবশ্যই, কারণ কেমিস্ট্রি কোশ্চেন আমাদের সময় ভীষণ হার্ড হয়েছিল, কেমিস্ট্রি কোশ্চেন আমরা পারিনি, বায়োলজি এবং ফিজিক্সটাই মোটামুটি অনেকটা হয়েছিল। যাই হোক, সম্ভবত আমার মনে হয় 53 হয়েছিল, 53 কিছু অন্য হয়েছিল আপনার, মানে 80-র মধ্যে সাবজেক্টে কেমিস্ট্রি পারা, মানে কেমিস্ট্রি খুব হার্ড দিয়ে দিয়েছিল তাই। যাই হোক, আমরা এবার আর একটু বলে দিই, ওয়েট অফ দ্য বডি ইন এ লিফট, লিফটের ক্ষেত্রে বডির কি পরিবর্তন হয়, খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বেন। আচ্ছা, ইফ আরে ভাই, আচ্ছা, if lift is stationary or moving with uniform speed downward or upward, the apparent weight of body remains equal to the real weight। মানেটা কি, যদি মানে মানে লিফট যদি দাঁড়িয়ে থাকে বা মুভ করে, সে উপরের দিকে যাক বা নিচের দিকে আসুক, যদি তার স্পিডটা এক থাকে, মানে স্পিড কমছেও না বাড়ছে না, একদম সেম স্পিড, ইউনিফর্ম স্পিড একদম, তাহলে কিন্তু বডির যে রিয়াল ওয়েট সেই ওয়েটটাই থাকবে, মানে ওয়েট কম বেশি কিছু হবে না। এই যেখানে ওয়েট অফ বডি রিমেন্স ইকুয়াল টু দ্য রিয়াল ওয়েট, বাস্তবে যা ওজন সেই ওজনটাই কিন্তু থাকবে কোন অবস্থায়, যদি লিফটটা স্থির থাকে বা লিফটটা ইউনিফর্ম স্পিডে নামে বা ওঠে। বোঝা গেল? নেক্সট হচ্ছে, নেক্সট কন্ডিশনটা কি, ইফ লিফট আস গোয়িং আপ উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, যদি লিফটটা উপরের দিকে যায় এবং ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে ত্বরণের সঙ্গে, এবং একই মাত্রায় ত্বরণ, যে মানে বাড়ছে, স্পিড বাড়ছে, দ্য অ্যাপারেন্ট ওয়েট বিকামস মোর দ্যান দ্য রিয়াল ওয়েট, তখন কিন্তু সেক্ষেত্রে মানে বডির ওজন কী হবে, যা ওজন তার চেয়ে বেশি ওজন হবে। অ্যান্ড ইফ দ্য লিফট ইজ গোয়িং ডাউন উইথ অ্যাক্সিলারেশন, দ্য অ্যাপারেন্ট ওয়েট ইজ লেস দ্যান দ্য রিয়াল ওয়েট, ত্বরণ সহ যদি উপরে যাই তাহলে ওজন বাড়বে, ত্বরণ সহ নিচে নামলে ওজন কমবে। ভালোভাবে মনে রাখবেন, ত্বরণ সহ যদি উপরে যাই, উপরের দিকে উঠছে লিফট, ওজন বাড়বে, ত্বরণ সহ নিচের দিকে নামছে, ওজন কমবে। আরেকটা আছে, ইফ দ্য লিফট ফলিং ফ্রিলি, যদি একদম তার ছিঁড়ে যায়, কোনো বাধা নাই, একদম ফ্রিলি লিফট পড়ে যাচ্ছে, দ্য ওয়েট অফ দ্য বডি ইন দ্য লিফট গেটস জিরো, তখন কিন্তু লিফটের মধ্যে ওয়েট কিন্তু জিরো হয়ে যাবে। দিস ইজ কল্ড ওয়েটলেসনেস। তো যদি একদম মানে ফ্রিলি মানে তার ছিঁড়ে গেল হয়তো, এইভাবে ফ্রিলি যখন পড়ছে তখন কিন্তু ওয়েট হয়ে যাবে জিরো। তারপর আরেকটা আছে, ইফ দ্য লিফট ইজ গোয়িং ডাউন অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন অফ লিফট ইজ মোর দ্যান জি, দ্য বডি ইন লিফট উইল গেট ইন কন্ট্যাক্ট উইথ দ্য সিলিং অফ দ্য লিফট, ত্বরণ যদি জি এর চেয়ে বেশি, মানে ত্বরণ সহ নামছে, গোয়িং ডাউন নামছে নিচের দিকে, যদি যে নামার যে ত্বরণটা তার মান যদি 9.8 মিটার পার সেকেন্ডের বেশি হয়ে যায়, মানে জি এর যে মান তার চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু লিফটের মধ্যে মানে উঠতে থাকবে, যে যার বসে থাকবে লিফটের সিলিংয়ে ঠেকে যাবে, লিফটের যে সিলিং উপরে যে ছাদ আছে সেই ছাদে কিন্তু ঠেকে যাবে হচ্ছে যে থাকবি, ঠিক আছে। তো এটা হচ্ছে
মানে লিফট সম্পর্কে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এই লিফট থেকে কিন্তু দেয়, শুধু এই পরীক্ষা বলে নাই, বিভিন্ন পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা দেয়। আচ্ছা 19/7/2023 আমি যখন পড়ছিলাম এটা হয়তো মানে ডেট দিয়েছিলাম তখন যে মানে এই ডেটে এটা পড়েছিলাম আমি পর্যন্ত, তাই যাই হোক। নেক্সট হচ্ছে স্যাটেলাইট, মানে এটা আমি মানে এই নোটটা অনেক দিন আগে থেকেই ছিল আমার, মানে আগেই শুরু করেছিলাম, পরে যখন স্টেটের নোটিফিকেশান দেয় তখন এই নোটটাই পড়েছিলাম একটু, তারপরে আবার যখন মানে বিপিএসসি পরীক্ষা দিল তখন কিন্তু আরও মানে প্রচুর ভিডিও দেখে আরও নিজের আরও এখানে অ্যাড করেছি অনেক, কারণ আগে জায়গা রেখেছিলাম, তো পরে অ্যাড করেছি অনেক। এই নোটটা আমি বারবার পড়েছি, অনেকবার পড়েছি, মানে একবার না, আমি অনেকবার বারবার এটাই পড়তাম। তো এটাতে কী হয়েছে, 100% কমন কেউ পাবে না, যেটুকু কমন পাওয়া যাবে যদি ওইটা উত্তর করা যায় তাহলে কিন্তু ওটাই অনেক। আমি এখান থেকে মোটামুটি যেগুলো কমন পেয়েছি সবগুলো কিন্তু অ্যান্সার করতে পেরেছি, কারণ এটা আমার একদম মাথায় ঢুকে গেছিলো, বারবার পড়েছি, একদম মানে মুখস্থ হয়ে গেছিলো কোথায় কী আছে, মানে খাতাটা খুললে একদম বলে দেবো যে জায়গাটা এটা আছে। তো এই জন্য এটা অনেক সুবিধা হয়েছিল। তো ওই জন্য রিভিশনটা খুব জরুরি, যে যত রিভিশন দিতে পারবে তার তত লাভ হবে, ঠিক আছে। রিভিশন যদি না হয় তাহলে কী সমস্যা হবে, যেহেতু এখন কোশ্চেন মানে এদের কোশ্চেনে 5টা অপশন আছে, তখন কিন্তু দুটো যখন থাকবে আপনার কিন্তু দুটোর মধ্যে আপনি আলাদা করতে পারবেন না যে কোনটা উত্তর হবে, এটা কিন্তু বিশাল একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য একদম ভালোভাবে পড়বেন, মানে ভালোভাবে পড়তে হবে, রিভিশন করতে হবে প্রচুর। আচ্ছা তারপরে এখানে স্যাটেলাইট থেকে মুন হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট আর্থের, আমরা জানি এটা। এখানে এভরি বডি ইনসাইড এ স্যাটেলাইট ফিলস ওয়েটলেসনেস। আচ্ছা চাঁদে গেলে তো ওজন শূন্য মনে হয়, যেটা আমরা জানি সবাই। টোটাল এনার্জি অফ দ্য স্যাটেলাইট ইজ নেগেটিভ। আচ্ছা এই নেগেটিভ এটা মনে রাখবেন, আর বাদ বাকি এগুলো রিডিং মারবেন একটু, অতটা দরকার নেই। আচ্ছা এসকেপ ভেলোসিটির একটু দেখবেন, মুক্তিবেগ সম্ভবত এটা বাংলা, এটা দেখবেন, এই যে এই মানটা দেখবেন, এসকেপ ভেলোসিটি অন দ্য আর্থ সারফেস 11.2 কিমি/সেকেন্ড। এই যে স্যাটেলাইট আর লঞ্চড উইথ দ্য নিডেড এসকেপ ভেলোসিটি। স্যাটেলাইট লঞ্চ করার সময় এটার মান মনে রাখতে হয়, কারণ এটার বেশি বেগে ছুটতে হবে তবে পৃথিবী থেকে যাবে। আচ্ছা তারপরে হচ্ছে কেপলারের সূত্র পারলে পড়বেন, অত দরকার নেই। তারপরে পড়বো হচ্ছে সাউন্ড ওয়েভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 নাম্বার এখান থেকে আশা করছি কনফার্ম আসবে। তাহলে স্পিড অফ সাউন্ডটা কি ম্যাক্সিমাম হচ্ছে সলিডে আর মিনিমাম হচ্ছে গ্যাসে। এটা মনে রাখবেন, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেয়, মানে এখান থেকে কোশ্চেন দেয় এমসিকিউ, যেটাকে মানে আপনাকে সলিড কিন্তু বলে দেবে না। ধরো হয়তো বললো যে নিচের কোনটিতে শব্দের মানে সাউন্ডের গতিবেগ সবচেয়ে কম বা সবচেয়ে বেশি, নাম দিল, হয়তো গ্যাসের নাম দিয়ে দিল বা লোহার কোনো একটা জিনিসের নাম দিয়ে দিল যার ঘনত্ব বেশি। তো সলিড যেগুলো দিল এগুলো আপনার মনে রাখতে হবে, এভাবে কিন্তু ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। যেমন দেখুন স্পিড অফ এয়ার, সাউন্ডে মানে এয়ারের গতিবেগ কত, এয়ারে সাউন্ডের গতিবেগ 332 মিটার/সেকেন্ড। ওয়াটারে কত, জলে একটু বেশি, মানে যদি সাজাতে দেয় তাও কিন্তু মনে রাখবেন সবচেয়ে বেশি হচ্ছে সলিড, তারপর হচ্ছে লিকুইড, তারপরে গ্যাসে সবচেয়ে কম। জলে কত 1483 মিটার/সেকেন্ড। আয়রন লোহাতে কত 5153 মিটার/সেকেন্ড। আচ্ছা এটা হয়ে গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখবেন। স্পিড অফ সাউন্ড ডিপেন্ডস অন ইলাস্টিসিটি অ্যান্ড ডেন্সিটি অফ দ্য মিডিয়ামের ইলাস্টিসিটি এবং ডেন্সিটি উপর নির্ভর করে হচ্ছে সাউন্ডের গতি। আচ্ছা গেল এটা। নেক্সট এটাও গুরুত্বপূর্ণ, ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড ওয়েভ ইজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ইফ ডাজ নট চেঞ্জ দ্য সাউন্ড এন্টার্স ফ্রম ওয়ান মিডিয়াম টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা মাধ্যম থেকে যখন আরেকটা মিডিয়ামে যায় তখন স্পিড আর ওয়েভ লেন্থ চেঞ্জ হয়, এটা মনে রাখবেন। স্পিড আর ওয়েভ লেন্থ চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। এই যে ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ইট ডাজ নট চেঞ্জ। ফ্রিকোয়েন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, কিন্তু ওয়েভ লেন্থ আর স্পিড কম হয়, স্পিড চেঞ্জ যখন একটা থেকে আরেকটা যাই। আমরা দেখলাম তো সলিড থেকে যদি গ্যাসে যায় তার স্পিড কমে যাবে, ওয়েভ লেন্থ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি রিমেন সেম। স্পিড অফ আচ্ছা প্রেশার কম বেশির ক্ষেত্রে স্পিডে কোনো পরিবর্তন হবে না। লাউডনেস ভেরি ইম্পর্টেন্ট, লাউডনেস or intensity of sound depend on
অ্যাম্পলিটিউড অফ সাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। লাউডনেসটা কার উপর নির্ভর করে? অ্যাম্পলিটিউডের উপর। আচ্ছা, সোনিক বুম, শোক ওয়েভ এগুলো পড়বেন। সোনারটা পড়বেন একটু, সোনার ফুল ফর্মটা পড়বেন, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ইট ইজ ইউজ টু মেজার দ্য ডেপথ অফ সি, লোকেট অ্যান্ড এনার্জি এনিমি সাবমেরিন অর সিপ্রেক্স, ইট প্রডিউসেস আল্ট্রাসোনিক সাউন্ড। এটা মনে রাখবেন একটু, সোনারটা একটু পড়বেন, এর অ্যাপ্লিকেশনটা পড়বেন। আচ্ছা, লাইটটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইটটা হচ্ছে ট্রান্সভার্স, ওটা ছিল লঙ্গিচুডিনাল, এটা কেন ট্রান্সভার্স, আলাদা একটু পড়বেন। আর স্পিড অফ লাইট কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সানলাইট টেক্স 8.19 সেকেন্ড টু রিচ দ্য সারফেস অফ দ্য আর্থ। এই কোশ্চেনটাও দেয় কিন্তু, হ্যাঁ। 8 মিনিট 20 সেকেন্ড লেখা থাকে, বা 8 মিনিট 19 সেকেন্ড যাই থাকবে, তখন এটাই হবে, মানে সূর্যের আলো পৃথিবীতে আসতে যে টাইমটা লাগে। রিফ্লেক্টেড লাইট ফ্রম মুন টেক্স 1.28 সেকেন্ড টু রিচ দ্য আর্থ। এবং রিফ্লেক্টেড মানে আলো যেটা চাঁদ থেকে পৃথিবীতে আসতে সময় লাগে হচ্ছে 1.28 সেকেন্ড। এটা গেল। এরপরে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইটের যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো পড়তে হবে, এখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, এখানে নাই, ওটা অন্য জায়গায় আছে, আমি দেখছি ওটা। আচ্ছা, ইমেজ ফাউন্ড বাই প্লেন মিরর, এগুলো একটু পড়বেন, এগুলো নিজেই পড়বেন একটু, আমি কিছু বলছি না। এখানে দেখবেন এই যে সব দেওয়া আছে কোথায় কী হবে। এই ছকটা মনে রাখতে পারলে খুবই ভালো, একটু কঠিন যদিও, মনে রাখতে পারলে খুব ভালো। এই ছকটা দেখবেন, এটা হচ্ছে কনকেভ, এটা কনকেভ মিররের ক্ষেত্রে, এটা কনকেভের ক্ষেত্রে, আর নিচে আছে এটা হচ্ছে কনভেক্সের ক্ষেত্রে। এই যে কোথায় কেমন ছবি হবে, এনতেন এসব ব্যাপার। আচ্ছা, মনে রাখবেন যেটা বেশি সেটা হচ্ছে ইউজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনকেভের মিরর কি? কনভার্জেন্ট মিরর এটা। সেভিং মিররের কাজ লাগে, হেডলাইটে লাগে, ডেন্টিস্টরা ব্যবহার করে। রিফ্লেক্টিং টেলিস্কোপে লাগে, টর্চ লাইটে লাগে, সোলার ওভেনে লাগে, সোলার ফার্নেসে লাগে, ইলেকট্রন মাইক্রোস্কোপে লাগে, সোলার ফার্নাসে লাগে। এইগুলো হচ্ছে এক্সাম, মানে উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় কোথায় অ্যাপ্লিকেশান হয়। তারপর হচ্ছে কনভেক্স মিররের অ্যাপ্লিকেশান কী কী আছে? এই যে ডাইভারজেন্ট মিরর, এটা ইউজড ইন টার্নিং অফ দ্য রোড অফ পার্কিং, মেকিং লেন্স অফ সানগ্লাস, ম্যাগনিফাইং গ্লাস, সাইড ভিউ মিরর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব পড়বেন, ঠিক আছে। তো যাই হোক, অনেকগুলো, মানে এখন অনেকগুলো আছে, একটা ভিডিওতে শেষ হবে না এগুলো। পরবর্তী আবার ভিডিও করে আমি এগুলো বলে দেবো, কারণ কিছু কিছু নোটস ডবল করেছি, মানে পরে আবার যেগুলো লিখেছি যেগুলো গুরুত্বপূর্ণ বেশি, তো সবগুলো আমি একটু করে বলবো, চেষ্টা করবো বলার। অনেক আছে, মানে 96 পেজ আছে টোটাল। তো আমি এগুলো পরে বলে দেবো আবার। মোটামুটি অনেক, মানে ম্যাক্সিমাম, মানে সবগুলো কভার করা হয়েছে। 9, 10-এর যে সিলেবাসটা আছে, 9, 10-এর যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মানে আমি লিখেছি, ঠিক আছে। তো আপনারা যা নোটটা দিয়ে দিয়েছি আপনারা পড়বেন, ওখানে নিজে যেমন যেমন পড়বেন। যেগুলো বেশি করে ঘেরা আছে, মানে গোল দিয়ে ঘেরা আছে, সেগুলোটা বেশি জোর দেবেন একটু। গুরুত্বপূর্ণগুলো বা ভিআইপি যেগুলো লেখা আছে সেগুলো একটু বেশি জোর দেবেন, হ্যাঁ। বাদ বাকি এমনি টোটাল সবটা কভার করা হয়েছে, কিন্তু সবগুলো তো পড়ার দরকার নেই। তো এই ছিল, যাই হোক, আজকে ভিডিও। আমি এরপরে আরও নেক্সট পার্টে আমি সবগুলো বলবো, মানে আবার যতটা হয় বলবো, কারণ একটা ভিডিও 2-3টে বা 3-4টে ভিডিও লাগবে, কারণ 96 পেজ অনেকটাই বেশি, হ্যাঁ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীকালে আরও বলবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।